আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা শিখবো হচ্ছে কোসেটস থিওরি সমূহ, অর্থাৎ আমরা কোসেটস চ্যাপ্টারটাতে যে কটা থিওরি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যা আমরা পূর্বের পর্বে ধারণা দিয়েছিলাম যে যে জিনিসগুলো আমরা আসলে কোসেটের বৈশিষ্ট্যের মধ্যে পেয়ে থাকি সেই জিনিসগুলো এক একটা থিওরি। তো সেই থিওরির একেবারে প্রথম সেটা হচ্ছে সায়েন্স বি পাবলিকেশনস বইয়ের 3 নাম্বার থিওরি। প্রশ্ন হচ্ছে এরকম যে কোনো উপগ্রুপের দুইটি কোসেটস হয় নিশ্চিত অথবা হচ্ছে অভিন্ন হবে। এই কথাটা আমরা কোসেটস এর পার্ট 1-এই বলে আসছি এবং দেখে আসছি যে একটা গ্রুপ থেকে যখন উপগ্রুপ নিয়েছিলাম আর ওই উপগ্রুপের যতগুলো কোসেটস পেয়েছিলাম তাদের মধ্যে কোসেটস গুলো হয় একেবারে ডিফারেন্ট, কেউ কারোর সাথে কোনো মিল নেই, আর যদি সামান্য কারোর সাথে মিল থাকে তাহলে অবশ্যই পুরোটা মিল ছিল। তার মানে এখানে কি বলছে, হয় নিশ্চিত, তার মানে কোনো রকমের কমন এলিমেন্ট থাকবে না, আর যদি কমন থাকে তার মানে পুরোটাই কমন থাকবে, অর্থাৎ একই হবে। এই কথাটা আমরা যে কোসেটস এর পার্ট 1-এ বলে আসছি বৈশিষ্ট্যগুলোর মধ্যে। তো এখন সেটা আমরা এখানে দেখাবো। তো এখন দেখেন, মনে করি জি একটি গ্রুপ এবং এইচ হলো জি এর একটি উপগ্রুপ। তাহলে কোসেট বের করতে হলে একটা গ্রুপের উপগ্রুপ লাগবে, এটা আমরা জানি, এই জন্য আমরা এগুলো ধরে নিচ্ছি। এখন এ বি দুটা যদি জি এর এলিমেন্ট হয়, এ বি দুটাই যদি জি এর এলিমেন্ট হয়, তাহলে এ এবং বি দিয়ে আমরা দুইটা কোসেট তৈরি করতে পারবো। একটা হচ্ছে এ এইচ আর হচ্ছে বি এইচ, রাইট? তো এখন এ এইচ এবং বি এইচ এটা হচ্ছে অবশ্যই বাম কোসেট। সো আমরা এখন তাই করলাম যে এ বি বিলংস টু জি হলে এ এইচ এবং বি এইচ হলো এইচ এর দুটি বাম কোসেট। এইটুকু আশা করি আমরা কোসেটের পূর্বের পর্ব দেখে আসতে বুঝি। এখন প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে এইচ এবং বিএইচ এর ইন্টারসেকশন হয় নিশ্চিত, অর্থাৎ হয় খালি থাকবে, ফাঁকা থাকবে, অথবা এইচ ইকুয়ালস টু বিএইচ হবে। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করা লাগবে। তো এখন এইচ এবং বিএইচ এর জন্য নিম্নের যে কোনো একটি সত্যি হবে, হয় এইচ ইন্টারসেকশন বিএইচ ফাঁকা ফাঁকা হবে, আর নয়তো ফাঁকা না হবে। তো ফাঁকা যদি না হয় তাহলে আমাদের এই কথাটা ভুল। যে কেন ভুল? কারণ আমাদের প্রশ্নে বলছে নিশ্চিত হবে অথবা অভিন্ন হবে। এখন দেখো, অভিন্ন যদি হয় তাহলে সে এটা মানতে পারে, কিন্তু নিশ্চিত হলে ভাই অভিন্ন হতে প্রশ্নই আসে না। নিশ্চিত মানে কি? তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নাই, তার মানে কি নিশ্চিত হইলে সে আর অভিন্ন হইতে পারে না। এখন আমরা তাই ধরলাম যে এ ইন্টারসেকশন বি এইচ ইকুয়ালস টু যদি নিশ্চিত হয়, ইকুয়ালস যদি ফাঁকা হয় তাহলে সেটা নিশ্চিত। এখন আমাদের মূলত এ ইন্টারসেকশন এ এইচ ইন্টারসেকশন বি এইচ এটা কি হইতে পারে? দুটো ঘটনা ঘটতে পারে, এক হচ্ছে হয় ফাঁকা হবে আর নয়তো ফাঁকা না হবে। তো ফাঁকা যদি না হয় তাহলে আমরা দেখবো যে সেটা আসলে ফাঁকা যদি না হয় তাহলে অভিন্ন কিনা, আমরা সেটাই দেখাবো। তো এখন প্রথমটা দেখাই কি? প্রথমটা বলতেছে যে সে ফাঁকা, ফাঁকা সেট, অর্থাৎ সে নিশ্চিত। প্রথমটা বলতেছে কি সে নিশ্চিত। এখন দ্বিতীয়টা অনুসারে যদি 1 নং না হয় বা না মানে 1 নং না হয়, যদি এটা না হয় তাহলে এটা হবে। তাহলে 2 নং অনুসারে ধরি x বিলংস টু AH ইন্টারসেকশন BH, অর্থাৎ AX ইন্টারসেকশন BH এর মধ্যে একটা এলিমেন্ট আছে কি x। ঠিক আছে, এখন এই xটা আমরা x যেহেতু AH ইন্টারসেকশন BH এর মধ্যে আছে, তার মানে x বিলংস টু H এবং x বিলংস টু BH, যেহেতু ইন্টারসেকশনের মধ্যে আছে তার মানে দুটার মধ্যে আছেই আছে। তাহলে এখন এক্সটাকে আমরা কেমন লিখবো? এইচ এর মধ্যে যখন লিখবো, এইচ থেকে এটা থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু এখান থেকে যে এ এইচ ওয়ান, এবং এখান থেকে আমরা এক্স ইকুয়ালস টু লিখতে পারি বি এইচ টু। আমরা ধরে নিলাম যে এইচ এর মধ্যে উপাদান কিন্তু ভাই, এইচ এর মধ্যে উপাদানগুলো কিন্তু সব সেম না। তো আমরা এ দিয়ে যখন এইচ থেকে নিলাম সেটা হচ্ছে এইচ ওয়ান ধরছি, এবং বি দিয়ে যখন এইচ থেকে নিলাম সেটা হচ্ছে এইচ টু ধরলাম। তাহলে এখন আমরা এটা থেকে কি বলতে পারি? এটা থেকে বলতে পারি যে এ এইচ ওয়ান ইকুয়ালস টু বি এইচ টু, কারণ দুটাই এক্স। তাহলে এখান থেকে আমরা এইটা বলতে পারি যে এখান থেকে এটা বলা যায় এ এইচ ওয়ান এর ইনভার্স ইকুয়ালস টু বি এইচ টু এইচ ওয়ান এর ইনভার্স। উভয় পক্ষে আমরা কি করছি? এইচ ওয়ান এর ইনভার্স কম্পোজ করছি, যেহেতু গুণ পক্ষে ধরে নিছি সেটা গুণ করছিও বলা যায়, কম্পোজ করছি বেসিক্যালি। এখন এইচ ওয়ান আর এইচ ওয়ান ইনভার্স এটা কি হবে? আইডেন্টিটি এলিমেন্ট হবে, বিকজ এইচ ইজ এ গ্রুপ, এইচ ওয়ান ইনভার্স বিলংস টু এইচ। তাহলে এইচ ওয়ান এবং এইচ ওয়ান ইনভার্স যেহেতু এইচ এর মধ্যে আছে, তাহলে এইচ যেহেতু গ্রুপ, তাহলে এইচ ওয়ান এবং এইচ ওয়ান এর কম্পোজিশন আইডেন্টিটি এলিমেন্ট হবে। তাহলে এইটা আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে এ ইকুয়ালস টু কি হবে?
BH2H1 এর ইনভার্স। এখন দেখো যেহেতু H হচ্ছে গ্রুপ, তাহলে H2 বিলংস টু H1 এর ইনভার্স বিলংস টু H, তাহলে H তো চারটা বিধি মেনে চলে, তার মানে কি ক্লোজার ল হোল্ড করে। তো ক্লোজার ল অনুসারে এইটা আর এইটার গুণফলটাও কি H এর মধ্যে থাকবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, এখান থেকে আমরা এটা বলতেই পারি যে এই যে এইটার এটার গুণফলটাও H এর মধ্যে আছে। তাহলে আমরা H2 আর H1 ইনভার্সটাকে যদি H3 বলি তাহলে আসলে খুব একটা ক্ষতি হবে না, বিকজ যে H1 এবং H2 ইনভার্স H এর মধ্যে আছে, তার মানে তাদের কম্পোজিশনটাও কি H এর মধ্যেই আছে। তাহলে এটা বিলংস টু H। তাহলে আমরা এখানে বলতে পারি যে A ইকুয়ালস টু VH3। আশা করি এটা বুঝে গেছেন। এখন এটা যদি বুঝেন তাহলে আমাদের এখন কাজ কি, আমাদের কাজ দেখাইতে হবে যে AH ইকুয়ালস টু কি VH, রাইট। তো এখন আমরা একটু দেখি এটার সাথে H গুণ করি উভয় পক্ষে। তাহলে এখন AH ইকুয়ালস টু BH3 এবং H। আশা করি এটা বুঝছেন। এখন একটু খেয়াল করেন ভাই, H বলতে বোঝায় কি H গ্রুপ। তো H গ্রুপ, এই যে H3টা কোথাকার, H এরই তো। তাহলে H3 যেহেতু H এর উপাদান, তাহলে H গ্রুপের যে কোনো উপাদান H3 থেকে গুণ করলে সেটাও কোথায় থাকবে, H এর মধ্যেই থাকবে। তাহলে আমরা বলতে পারি না H3 ইন্টু H সমান H। তাহলে আমরা বলতে পারি যে AH ইকুয়ালস টু BH, বিকজ H একটি গ্রুপ, তাই H3 এবং H এর গুণফলটাও কি H, মানে গ্রুপ ওইটাই দেখবে, ওই গ্রুপটাকেই দেখাবে। সো এটা হচ্ছে আমাদের এখানকার কথা। অর্থাৎ আমরা বলতে পারি কি, আমরা বললাম যে যদি অভিন্ন না হয়, ইন্টারসেকশন যদি শূন্য না হয় তাহলে তার মধ্যে কিছু একটা আছে। তো যেটা আছে সেটা হচ্ছে X আমরা ধরে নিছি, এবং আমরা দেখালাম যে X আসলে যেটা আছে সেটা আসলে আর কিছুই না। সেটা যদি হয় তাহলে অবশ্যই কোসেট এটা এবং ওইটা দুটো কি হবে, সমান হবে। তো আমরা এটাই দেখালাম যে যদি আমাদের একটা গ্রুপের যে উপগ্রুপের কোসেট গুলো হবে, সেই কোসেট গুলো হয় নিশ্চেদ হবে অথবা কি অভিন্ন হবে, আমরা তাই দেখালাম। তাহলে এখানে আমরা কি দেখালাম, X একটা উপাদান ধরে নিয়ে আমরা তার কোসেট AH এবং BH সমান দেখাইছি। আর এটা হলে তো হইলই, প্রথমটা মানিয়ে গেলে তো মানলই, আর যদি প্রথমটা না মানে তাহলে এটা মানবে, আর এটা মানলে, এটা মানতে গেলে তাকে কি হইতে হবে, কোসেট দুটা অভিন্ন হওয়া লাগবে। আমরা সেটাই দেখালাম যে ওটা যদি মানে তাহলে কোসেট দুটো আসলে সমান। আশা করি এই উপপাদ্যটা আপনারা বুঝছেন, এবং এটা খুবই ছোট একটা উপপাদ্য, আপনাদের পরীক্ষাটা 4 নম্বরের জন্য আসার চান্স অনেক বেশি। এরপরে আমরা চলে যাব হচ্ছে ল্যাগ্রাঞ্জের থিওরাম, এবং এই ল্যাগ্রাঞ্জের থিওরাম হচ্ছে গ্রুপ থিওরির একেবারে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়ার থিওরাম। সবচেয়ে বেশি কোনো থিওরামকে যদি আপনি গুরুত্ব দিতে চান তাহলে সেটা নিঃসন্দেহে কি ল্যাগ্রাঞ্জের থিওরাম। ল্যাগ্রাঞ্জের থিওরামের কথাবার্তা কি আসলে, ল্যাগ্রাঞ্জ বলছে যে কোনো একটা গ্রুপের যে ক্রম তার উপগ্রুপের ক্রমও কিন্তু ওই গ্রুপের ক্রমটাকে ভাগ করবে। সোজা বাংলায় একবার রাফলি যদি বলি তাহলে কথাটা এরকম যে কোনো একটা গ্রুপের ক্রমকে তার উপগ্রুপের ক্রম কি করবে, ভাগ করবে। যেমন আমরা যদি জি বলি তাহলে জি ছিল কে, জি একটা গ্রুপ আমরা ধরে নিয়েছিলাম যে 1 -1 I এবং -I। এখন এই জি এর মধ্যে একটা উপগ্রুপ হচ্ছে H 1 এবং -1। এখন H এর ক্রম হচ্ছে 2, জি এর ক্রম হচ্ছে 4। তাহলে আমরা কি বলতে পারি, অর্ডার অফ H ইকুয়ালস টু 2 এবং অর্ডার অফ জি ইকুয়ালস টু হচ্ছে 4। তাহলে আমরা বলতেই পারি যে 4 কে 2 কি করে, ভাগ করে, অর্থাৎ 2 হচ্ছে 4 এর একটা ভাজক। বুঝতে পারছি? তাহলে এই যে এখান থেকে আমরা বলতে পারি না যে অর্ডার অফ H অর্ডার অফ জি, অর্থাৎ জি এর ক্রম H এর ক্রম দ্বারা বিভাজ্য, জি এর ক্রম H এর ক্রম দ্বারা বিভাজ্য। ল্যাগ্রাঞ্জ এই কথাটাই আপনাকে প্রমাণ করে দেখাইছে। সো দেখেন আমার এখানে বলছে কি যে জি একটি সসীম গ্রুপ, জি অবশ্যই সসীম গ্রুপ হওয়া লাগবে, এটা আরেকটা ইম্পর্টেন্ট কথা। সসীম না হলে তো তার ক্রম আসলে অসীম হয়ে যাবে, তো অসীম হলে তার ভাগ করা যাবে না, তাই না? অসীম হলে কি ভাগ করা যাবে? ধরেন এটা অসীম, তাহলে আপনি এখানে যাই নেন ভাগ করতে পারবেন? ভাগ করতে পারবেন না। সো মাথায় রাখতে হবে জি ভি দা সসীম। তাহলে সসীম বলতে ফাইনাইট গ্রুপ, ঠিক আছে? সো এখন দেখেন জি একটি সসীম গ্রুপ হয় এবং H একটি জি এর উপগ্রুপ হয়, তবে অর্ডার অফ H ডিভাইজার অফ অর্ডার অফ জি, অর্থাৎ অর্ডার অফ জি কে অর্ডার অফ H ভাগ করবে। এই কথাটাই এই চিহ্ন দ্বারা বোঝায়, রাইট? আমরা এই কথাগুলো এখানে বললাম যে সাধারণ গুণফলকে জি একটি সসীম গ্রুপ এবং H তার একটি সসীম উপগ্রুপ,
ঠিক আছে। আরো ধরি অর্ডার অফ এইচ ইকুয়ালস টু এম এবং অর্ডার অফ জি ইকুয়ালস টু এন। আশা করি এইটুকু বুঝতে কোনো অসুবিধা নেই, এগুলো আমরা ধরেই নিয়েছি। তো ধরি এইচ এর ভিন্ন ভিন্ন উপাদান সমূহ, যেহেতু এইচ এর ক্রম হচ্ছে এম, এইচ এর ক্রম কত এম, তাহলে যদি ক্রম আমরা জানি, দেখো এটার ক্রম হচ্ছে, এখানে এইচ এর ক্রম হচ্ছে 2, তাহলে এইচ এর মধ্যে উপাদান হচ্ছে 2টা। তাহলে এই যে এইচ এর ক্রম যেহেতু এম, তার মানে এইচ এর মধ্যে উপাদান হবে কি এম সংখ্যক, এইচ এর মধ্যে উপাদান হবে এম সংখ্যক। তাহলে এই যে H1 H2 H3 ডট 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 Hm, এটা হচ্ছে এইচ সেটটা, এইচ সেটটা হচ্ছে এটা, তার উপাদানগুলো এটা। এখন জি এর সাপেক্ষে এইচ এর বাম কোসেট, একটি বাম কোসেট নিলাম। তো এইচ এর জি থেকে একটা উপাদান আমরা নিচ্ছি হচ্ছে এ, জি থেকে একটা উপাদান নিচ্ছি এ, বাম কোসেট হচ্ছে এইচ। তো এইচ মানে কি এইচ এর সবগুলো উপাদানকে ওই জি এর উপাদান দ্বারা গুণ করব, তাহলে গুণ করার পর আমরা এই সেটটা পেলাম। তাহলে এই সেটটা হচ্ছে কি জি এর একটা, জি এর মধ্যে এইচ এর একটা কি বাম কোসেট, তাহলে এই সেটটা হচ্ছে এইচ এর একটা বাম কোসেট, যেখানে এ বিলংস টু জি, আমরা আগেই বলছি এইকে আমরা জি থেকে নিয়েছি। তো এখন দেখেন যদি এইচ, যদি এইচ এর দুটি উপাদান, অর্থাৎ এই যে এই সেটটা, এটার মধ্যে দুটো উপাদান কি একই হওয়ার কোনোভাবে কি চান্স আছে? তারপর আমরা ধরে নিলাম নিশ্চিত হওয়ার জন্য যে এইচ এর ক্রমটা আমরা বলতে চাই। তো এইচ এর ক্রম বলতে চাইলে এইচ এর মধ্যে কয়টা উপাদান আছে এটা আমাকে এনশিওর করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে এইচ এর ভিতরে দুইটা উপাদান সমান, সেটা কত এইচ আই এবং এইচ জে। কিন্তু আমরা এইখান থেকে কোনোভাবেই বলতে পারি না এইচ এর কোনো একটা উপাদান দুইবার আছে, অসম্ভব। এইচ যেহেতু একটা উপগ্রুপ, তাহলে এইচ এর কোনো একটা উপাদান, দেখো এই যে এখানে এইচ এর ভিতরে কি একটা উপাদান দুইবার আছে? নাই তো, যেটা গ্রুপের মধ্যেই নাই সেটা এইচ এর মধ্যে তো আরো আগে নাই। তার মানে এই যে এখানে H1 H2 H3 H4 ডট 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 Hm, এরা সব ডিস্টিংক্ট এলিমেন্ট, অর্থাৎ সবাই ইউনিক ভিন্ন ভিন্ন উপাদান। সো এই কথাটা বলে যে আমরা ধরলাম যে এই দুটো সমান হয় তবে HI ইকুয়ালস টু HJ, কিন্তু যেটা অসম্ভব, এটা সম্ভব না, HI আর HJ সম্ভব না সমান হওয়া, গ্রুপের কোনো উপাদান একাধিকবার থাকে না। সো তাহলে হবে কিন্তু ইহা সম্ভব নয়, কেননা এইচ একটি উপগ্রুপ। তাহলে এইচ উপগ্রুপ, যেহেতু গ্রুপেই কোনো উপাদান একাধিকবার থাকে না, তো উপগ্রুপে তো আরো আগেই না, উপগ্রুপ তো গ্রুপ থেকেই সৃষ্টি হয়। দ্যাটস ওয়াই এইচ একটি উপগ্রুপ বলে যেখানে HI ইজ নট ইকুয়াল, এটা সম্ভব না। HI ইকুয়ালস টু HJ, এটা সম্ভব না, বিকজ অফ এইচ একটি উপগ্রুপ। কারণ উপগ্রুপ বা গ্রুপ যাই বলেন, এইচ উপগ্রুপ হলে তো অবশ্যই সে গ্রুপ, গ্রুপের কোনো উপাদান একাধিকবার থাকবে না। সো এই কারণে আমরা বলছি এইচ এর মধ্যে HI ইকুয়ালস টু HJ, এটা সম্ভব না, ঠিক আছে। এই কারণে তো এটি নির্দেশ করে এইচ এর মধ্যে যাহা উপাদান আছে সবগুলো কি ডিস্টিংক্ট বা ভিন্ন ভিন্ন। তাহলে এখানে উপাদান আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, এম সংখ্যক। তাহলে এই যে এইচ এর মধ্যে যেহেতু এম সংখ্যক উপাদান আছে, এটা দ্বারা আমরা কি বুঝলাম? এটা আমরা বুঝলাম এই কোসেটের উপাদান সংখ্যা হচ্ছে এম সংখ্যক, অর্থাৎ এই কোসেটটার ক্রম হচ্ছে এম, এই কথাটাই আমরা বুঝছি। সো আমরা এখান থেকে বলতে পারি ইহা নির্দেশ করে এইচ এর প্রতিটি উপাদান ভিন্ন ভিন্ন, অর্থাৎ অর্ডার অফ এইচ ইকুয়ালস টু এম। আশা করি এই কথাটা আপনি ক্লিয়ারলি বুঝে গেছেন। এরপরে এখন জি গ্রুপের সাপেক্ষে, জি গ্রুপের সাপেক্ষে কোসেট হবে এন সংখ্যক। কারণ কি? কারণ জি গ্রুপের অর্ডার আমরা কত ধরছি? অর্ডার অফ জি ইকুয়ালস টু আমরা একেবারে প্রথমে এন ধরে নিয়েছিলাম, রাইট? তো অর্ডার অফ জি যেহেতু এন, তাহলে আমরা জানি কোনো একটা উপগ্রুপের কোসেট হয়, কোনো একটা উপগ্রুপের কোসেট সংখ্যা যেই গ্রুপের উপগ্রুপ তার ক্রমের সমান। এটা আমরা কোসেটের পর্ব 1 এ দেখে আসছি, বা ওইটার ব্যাখ্যা আমরা ওখানে দেখছি। সো যেহেতু অর্ডার অফ জি ইকুয়ালস টু এন, সো আমরা বলতেই পারি যে এখানে জি গ্রুপের সাপেক্ষে কোসেট হবে এন সংখ্যক। কার? এইচ এর। জি গ্রুপের সাপেক্ষে এইচ এর কোসেট হবে এন সংখ্যক। এটা আমরা জানি যে এইচ উপগ্রুপ আর জি গ্রুপের উপগ্রুপ। সো যে জি গ্রুপের সাপেক্ষে এইচ উপগ্রুপের কোসেট সংখ্যা হবে জি গ্রুপের ক্রমের সমান। সো ক্রমাগত এন, যে কারণে আমরা লিখছি কোসেট হবে এন সংখ্যক, যেহেতু অর্ডার অফ জি ইকুয়ালস টু এন। আশা করি এটা ক্লিয়ার, এটা আমরা আগের পর্বে ব্যাখ্যা করছি। এখন এন সংখ্যক কোসেট হয়, এন সংখ্যক কোসেট, এন সংখ্যক কোসেট এই জায়গায় একটু ভালো করে খেয়াল রাখেন। এন সংখ্যক কোসেট হয় নিশ্চিত হবে অথবা একই হবে, যেটা আমরা থিওরিতে নিয়ে পড়ছি আগের থিওরিটা, যে কোনো একটা উপগ্রুপের যে কোসেটগুলো হয়, কোসেটগুলো হয় সবগুলো ভিন্ন ভিন্ন অথবা কি একই, ঠিক আছে। হয় নিশ্চিত, তাদের মধ্যে কোনো রকমের কমন এলিমেন্ট থাকবে না, অথবা যদি কমন কেউ থাকে তাহলে পুরাটাই সেম হবে। তো এই কথাটা আমরা এখানে বলছি। এন সংখ্যক কোসেট আমরা জানি যে এইচ উপগ্রুপের জি এর রেসপেক্টে বা জি এর সাপেক্ষে এন সংখ্যক কোসেট আছে। এই এন সংখ্যক কোসেট হয় নিশ্চিত হবে অথবা একই হবে। তাহলে এন সংখ্যক কোসেটের সবাই কি নিশ্চিত বা সবাই কি একই? না, কিছু সংখ্যক নিশ্চিত, কিছু সংখ্যক একই হইতে পারে, অথবা সবাইও নিশ্চিত হইতে পারে, অথবা সবাই একই হইতে পারে। তাহলে আমরা কি বলছি? এই যে এন সংখ্যক কোসেট এর
হয় কিছু নিশ্চিত হবে অথবা কি একই হবে। তা আমরা ধরে নিলাম যে কে সংখ্যক কোসেট হবে নিশ্চিত, কে সংখ্যক কোসেট কি হবে নিশ্চিত হবে। কে সংখ্যক কোসেট যদি নিশ্চিত হয়, এবার আমরা আরেকটা কথা দেখে আসছি আগের পর্বে, যেহেতু কে সংখ্যক কোসেট নিশ্চিত, তো নিশ্চিত কোসেটগুলোর ইউনিয়ন হচ্ছে গ্রুপকে নির্দেশ করে। নিশ্চিত কোসেটগুলোর ইউনিয়ন গ্রুপকে নির্দেশ করে, এটা আমরা আগের পর্বে দেখে আসছি। সো আপনারা এই পর্বে এসে যদি এটা বুঝতে অসুবিধা হয়, আপনি কোসেট পর্ব 1টা ভালো করে দেখবেন, আশা করি পুরাটা দেখবেন, তাহলে আপনার এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে কি বলছি, কে সংখ্যক কোসেট হবে নিশ্চিত, কে এন এর চাইতে ছোট বা এন এর সমান, অর্থাৎ যতগুলা কোসেট সবগুলা নিশ্চিত হতে পারে অথবা তার সাথে কম সংখ্যক হবে নিশ্চিত, বেশি হতে সুযোগ নাই, বেশি তো কোসেটই নাই। তো আমরা কি বলছি, কে সংখ্যক কোসেট হবে নিশ্চিত, কে এন এর চেয়ে ছোট অথবা এন এর সমান। তারপর আমরা জানি নিশ্চিত কোসেট সমূহের ইউনিয়ন হলো জি। নিশ্চিত কোসেট সমূহের ইউনিয়ন কি জি, এটা আমরা আগের পর্বে দেখে আসছি। এই কথা অনুসারে অর্থাৎ জি ইকুয়ালস টু এ এইচ এ ওয়ান এইচ, অর্থাৎ আমাদের এখানে গ্রুপের যে উপাদানগুলো এ ওয়ান এ টু এ থ্রি সবগুলা, তো এই যে এ ওয়ান এইচ এভাবে কে সংখ্যক উপাদান আমরা গ্রুপ থেকে নিলে কে সংখ্যক কোসেট তৈরি করতে পারবো। এ ওয়ান এ টু এ থ্রি ডট 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 এ কে হবে না, এ কে, তাহলে এ কে যদি হয় তাহলে এখানে কে সংখ্যক, তাহলে আমরা কি বুঝলাম যে কে সংখ্যক যেহেতু আমরা নিশ্চিত ধরছি, তাহলে কে সংখ্যকের ইউনিয়নটাই হচ্ছে কি জি। তাহলে এখন জি এর অর্ডার সমান কি, কে সংখ্যক কোসেটের কি ইউনিয়নের অর্ডার, কে সংখ্যক কোসেটের অর্ডারের ইউনিয়ন জি এর অর্ডার। তাহলে জি এর অর্ডার তো আমরা ধরে নিচ্ছি এম, তাহলে এন সরি এন এখানে বসালাম, তাহলে এখানে এন বসলো, এখানে এন বসলো, এখানে বসলো এন, আর এই যে এখানে অর্ডার অফ এ এইচ, এ এইচ সমান আমরা একটু আগে দেখা আসছি এম, তাহলে এখানে এম 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 যতগুলো আছে কে সংখ্যক যেহেতু আছে কে সংখ্যক এম, তাহলে এই যে এটা হচ্ছে কে এম। কেন হয়েছে আশা করি বুঝছেন। এখন কে এম এন ইকুয়ালস টু আমরা কি পেলাম কে এম। তো এখন এই যে এই এন হচ্ছে অর্ডার অফ জি, আর এই যে এটা হচ্ছে কে, আর এটা হচ্ছে অর্ডার অফ এইচ ধরছিলাম আমার মনে আছে একবারে শুরুতে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, কে ইকুয়ালস টু অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ, অর্থাৎ এই যে গ্রুপের ক্রমকে উপগ্রুপের ক্রম দিয়ে ভাগ করছে, ভাগফল আসছে একটা পূর্ণ সংখ্যা, তাহলে কে হচ্ছে কি কে পূর্ণ সংখ্যা। সো এটা দ্বারা কি নির্দেশ করে, তাহলে ইহা নির্দেশ করে এম এম ডিভিজিবল এম এন ডিভিজিবল বাই কি এম, অর্থাৎ এন এম দ্বারা বিভাজ্য, এন এম দ্বারা বিভাজ্য। এই যে এখানে টাইপ দেখালাম এন এম দ্বারা বিভাজ্য, এই যে এন এম দ্বারা বিভাজ্য, এন কে এম বাদ করে একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি কে। তাহলে এই যে এটা দ্বারা বোঝা হচ্ছে অর্ডার অফ এইচ ডিভিজন, অর্ডার অফ এইচ ডিভাইজার অফ কি অর্ডার অফ জি, অর্থাৎ অর্ডার অফ জি এর একটা ভাজক হচ্ছে অর্ডার অফ এইচ। তো এই কথাটাই হচ্ছে আমাদের কি, এই কথাটাই হচ্ছে ল্যাগ্রাঞ্জের থিওরাম, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থিওরি। আপনারা যারা 23 সালে পরীক্ষা দিবেন বা 23-এর পরীক্ষাটা 25 সালে দিচ্ছেন, আপনাদের জন্য এই ল্যাগ্রাঞ্জের থিওরাম পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। সো এই ভিডিওটা খুব ভালো করে একটু স্লো করে অথবা একটু বাড়িয়ে স্পিড যেভাবেই পারেন ল্যাগ্রাঞ্জের থিওরামটা ভালো করে বুঝে পরীক্ষার হলে যাবেন। পরীক্ষায় যাওয়ার আগে যদি আপনি ল্যাগ্রাঞ্জের থিওরাম না পেরে যান, তাহলে আপনার পরীক্ষার হলে গিয়ে আপনি মনে পড়বে ল্যাগ্রাঞ্জের থিওরামটা আপনার পড়ে আসা উচিত ছিল। সো কোনোভাবে এই ভুলটা করবেন না, পরীক্ষার হলে যাবেন ল্যাগ্রাঞ্জের থিওরাম অবশ্যই পড়ে যাবেন। এটা পরীক্ষায় আসার মতো একটা থিওরাম, এটা আসবেই, এরকমই একটা থিওরাম। ওকে, সো আমরা পরবর্তীতে চলে যাই। ওকে, তো এরপরে থিওরি যেটা হচ্ছে 7 নাম্বার, আমরা ল্যাগ্রাঞ্জের থিওরাম পড়ছি 6 নাম্বার থিওরি, এটা হচ্ছে 7 নাম্বার থিওরি। এটাতে বলছে কি সসীম গ্রুপের ক্রম তার প্রত্যেকটি উপাদানের ক্রম দ্বারা বিভাজ্য। তাহলে আমরা একটু দেখি, আমরা মনে করি জি একটি সসীম গ্রুপ, রাইট, এবং অর্ডার অফ জি ইকুয়ালস টু হচ্ছে এন ধরে নিলাম, এবং আরো ধরি এ হলো জি এর যে কোনো ইচ্ছামূলক উপাদান। তো প্রমাণ করতে হবে কি
হবে অর্ডার অফ এ অর্ডার অফ জি, অর্থাৎ অর্ডার অফ জি, জি এর ক্রমকে উপাদানের ক্রম ভাগ করবে, অর্থাৎ গ্রুপের ক্রমকে উপাদানের ক্রম ভাগ করে, এই কথাটাই আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ এই যে বলছে কি যে অর্ডার অফ এ অর্থাৎ উপাদানের ক্রম, এটা দ্বারা অর্ডার অফ জি বিভাজ্য, এই জিনিসটা আমাদের দেখাইতে হবে। ঠিক আছে, তো এখন আমরা কিভাবে দেখাবো? দেখো, আমরা আমরা দেখাবো যে এ দ্বারা আমরা হচ্ছে একটা চক্রক্রমিক গ্রুপ, এখানে অবশ্য বলছে সসীম গ্রুপের ক্রম তার প্রত্যেকটি উপাদানের ক্রম দ্বারা বিভাজ্য, এই কথাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো আমরা এটা প্রমাণ করব। তো আমরা মনে করি এ দ্বারা সৃজিত একটি চক্র গ্রুপ হচ্ছে এইচ। তাহলে এ দ্বারা যদি একটা চক্র গ্রুপ এইচ তৈরি হয় বা এইচ সৃজিত হয়, তাহলে এ হচ্ছে এইচ এর জেনারেটর, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, অর্থাৎ আমরা আগের চক্র গ্রুপ চ্যাপ্টারটাতে এই চক্র গ্রুপ বা সৃজক এই কথাবার্তা নিয়ে কথা বলছি, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছি। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি এইচ ইকুয়ালস টু জেনারেট বাই এ। ওকে, তো আমরা এখন এখান থেকে কি বলতে পারি যে এইচ যেহেতু এ দ্বারা সৃজিত হয়েছে, তার মানে এর ঘাতাকারে এইচ এর সকল উপাদান পাওয়া যাবে। এর ঘাতাকারে তার মানে কি, অর্থাৎ এখানে তাহলে কি এইচ ইকুয়ালস টু হবে এরকম, এইচ ইকুয়ালস টু এ স্কোয়ার এ কিউব ডট 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 এর ঘাত এরকম কিছু এম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এইচ, রাইট? তো এখন দেখেন এখানে সবগুলা কি এর গুণিতক আকারে আসছে না, এর গুণিতক আকারে আসছে না। তো এখন এ যেহেতু জির উপাদান, এটা কোথাকার উপাদান? এটা হচ্ছে জির উপাদান। তো এ যেহেতু জির উপাদান, তাহলে এ ইন্টু এও কিন্তু জির উপাদান হবে। এ ইন্টু এ মানে কি এ স্কোয়ারও জির উপাদান। এ স্কোয়ার যেহেতু জির উপাদান, আবার এও জির উপাদান, তাহলে এ কিউবও কি জির উপাদান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি তাহলে এইচ ইকুয়ালস টু এত, অর্থাৎ আবদ্ধতার বিধি অনুসারে এইচ এর সকল উপাদান জি এ থাকবে, অর্থাৎ এইচ হলো কি এইচ হলো আর কিছু না, এইচ কি এইচ হবে জি এর একটা উপগ্রুপ, এইচ হলো জি এর একটি চক্রক্রমিক উপগ্রুপ। ঠিক আছে, ওকে। তো এখন চক্রক্রমিক উপগ্রুপ যেহেতু আমরা প্রমাণ করে ফেলছি, এখন এই চক্রক্রমিক আমরা বলছি এইচটা কিন্তু এ দ্বারা সৃজিত। এইচ আমরা প্রথমে বলি নাই যে এইচ জি এর উপগ্রুপ, বাট যেহেতু এইচটা এ দ্বারা সৃজিত, তো এই এ দ্বারা যতগুলো উপাদান তৈরি হবে সবগুলো তো এগুলা। তো এইচ এর মধ্যে যে উপাদানগুলো আছে এগুলো হচ্ছে এগুলো। এখন এই উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি যে এ যেহেতু জি এর উপাদান, আমরা প্রথমে ধরে নিয়েছিলাম এ হলো জি এর যে কোনো একটা উপাদান। তো এ জি এর উপাদান হলে এ ইন্টু এও জি এর উপাদান, তার মানে এ স্কোয়ার জি এর উপাদান। একইভাবে এ স্কোয়ারের সাথে এ গুণ করলে এ কিউব, সেটা জি এর উপাদান, অর্থাৎ এগুলো সব জি এর উপাদান। তাহলে এইচ এর যে উপাদানগুলো আছে এগুলো সব কি জি এর উপাদান। তাহলে যেহেতু এইচ এর সকল উপাদান জি এর উপাদান, তার মানে এইচটা জি এর একটা গ্রুপ, জি এর একটা উপগ্রুপ। দ্যাটস আমরা বলছি যে আবদ্ধতার বিধি অনুসারে এইচ এর সকল উপাদান জি এ থাকবে, অর্থাৎ যে আবদ্ধতার বিধি মানে কি এ ইন্টু এ ইকুয়ালস টু এ স্কোয়ার বিলংস টু জি, কারণ এ হচ্ছে জি এর উপাদান। তাহলে এ স্কোয়ার ইন্টু এ তার মানে কি এ কিউব বিলংস টু কি হবে জি হবে, কারণ আবদ্ধতার বিধি। তো এই কথাটাই আমরা বলছি যে আবদ্ধতার বিধি অনুসারে এইচ এর সকল উপাদান জি এ থাকবে, অর্থাৎ এইচ হলো জি এর একটি উপগ্রুপ বা চক্রক্রমিক উপগ্রুপ। তো আমরা এটা আবার জানি যে চক্রক্রমিক উপগ্রুপ এইচ সৃষ্টি হয়েছে কার দ্বারা? এর দ্বারা। তো চক্রক্রমিক উপগ্রুপের ক্ষেত্রে বা চক্রক্রমিক গ্রুপের ক্ষেত্রে যেটা হচ্ছে তার জেনারেটর, চক্রক্রমিক উপগ্রুপের ক্ষেত্রে জেনারেটরের
জেনারেটরের অর্ডার এবং গ্রুপের অর্ডার সেম হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমরা জানি আমরা জানি অর্থাৎ order of A equals to order of H। তাহলে H এর অর্ডার আর হচ্ছে কি A এর অর্ডার কিন্তু সেম। তো এখন এই যে H টা কিন্তু আবার G এর উপগ্রুপ, তাই না? তাহলে H কি G এর উপগ্রুপ। তো আমরা এখান থেকে আবার বলতে পারি ল্যাগ্রাঞ্জের থিওরাম অনুসারে বা ল্যাগ্রাঞ্জের উপপাদ্য অনুসারে অর্ডার অফ H অর্ডার অফ G। কারণ কি? কারণ ল্যাগ্রাঞ্জ বলছে যে যে কোনো গ্রুপের ক্রমকে ওই গ্রুপের যে কোনো উপগ্রুপের ক্রম দ্বারা ভাগ করা যায়, বা যে কোনো গ্রুপের ক্রম ওই গ্রুপের যে কোনো উপগ্রুপের ক্রম দ্বারা বিভাজ্য। তাহলে এইচটা তো জি এর একটা উপগ্রুপ, আমরা এটা প্রমাণ করলাম উপরে। তাহলে এইচ যেহেতু জি এর উপগ্রুপ, তাহলে জি এর ক্রমকে এইচ এর ক্রম কি করবে? ভাগ করবে। তো এখন আমরা আবার কি বলছি, এইচ এর ক্রম আর এ এর ক্রম সমান। তাহলে আমরা কি বলতে পারি যে বা অর্ডার অফ এ অর্ডার অফ জি, অর্থাৎ জি এর ক্রমকে এ এর ক্রম ভাগ করছে। তাহলে এই যে এখানে এটা কেন লিখছি, এটা লেখার কারণ হচ্ছে যে এটা আমরা এখানে লিখবো কি, অর্থাৎ এটা এখানে লিখে দেব যেহেতু অর্ডার অফ এইচ ইকুয়ালস টু অর্ডার অফ এ। তাহলে আমরা এটাই দেখাতে বলছি আমাদেরকে, যে দেখাতে বলছে কি চক্রক্রমিক যে সসীম গ্রুপের ক্রম তার প্রত্যেকটি উপাদানের ক্রম দ্বারা কি হবে? বিভাজ্য হবে। আমরা তাই দেখালাম যে এ হচ্ছে যে কোনো একটা উপাদান, আর সেই এর ক্রম দ্বারা গ্রুপের ক্রমটা ভাগ হয়েছে। তা আমরা এই পুরো ব্যাপারটা আশা করি বুঝতে পারছি। এরপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে আমাদের, আচ্ছা তো এই পর্বে আমরা এখন শিখবো। তো এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে থিওরাম 8, যেটা হচ্ছে কোসেটস অফ গ্রুপ। সেই গ্রুপের থিওরির এই কোসেট চ্যাপ্টারের যে থিওরাম 8 যেটা বলছে মৌলিক ক্রমবিশিষ্ট কোনো গ্রুপের কোনো প্রকৃত উপগ্রুপ নেই। প্রকৃত উপগ্রুপ আর প্রকৃত নয় অপকৃত উপগ্রুপ কারা? যে জি একটা গ্রুপ, এই গ্রুপের প্রকৃত উপগ্রুপ হচ্ছে কে? জি এবং ই ব্যতীত, অর্থাৎ জি নিজের একটা উপগ্রুপ, সেটা প্রকৃত না, এবং আইডেন্টিটি এলিমেন্ট নিয়েও একটা গ্রুপ হয়, সেটাও প্রকৃত না। তার মানে এই যে এই দুটো ব্যতীত অন্য কোনো উপগ্রুপ থাকতে পারে না। কাদের? যে সকল গ্রুপের ক্রম, অর্থাৎ অর্ডার অফ জি যদি প্রাইম নাম্বার হয়, তাহলে তার শুধুমাত্র দুইটা উপগ্রুপ থাকতে পারে। একটা হচ্ছে সে নিজে, আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে যে গ্রুপ সেটা। তো আমরা এখন সেটা দেখাবো যে একটা গ্রুপের ক্রম যদি প্রাইম নাম্বার হয় তাহলে দেখবো তার উপগ্রুপ হচ্ছে দুইটা থাকে, সে দুটো হচ্ছে একটা জি নিজে, আর একটা হচ্ছে একটা আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে গ্রুপ। এই দুটো হচ্ছে অপকৃত গ্রুপ, এটা হচ্ছে অপকৃত উপগ্রুপ। তাহলে প্রকৃত উপগ্রুপ হচ্ছে এই দুটা ব্যতীত অন্য কেউ। তাহলে এখন দেখো এই যে এই জি এর ক্রম কত, আমরা ধরে নিব জি এর ক্রম ফ্রি, আর এই যে এটার ক্রম হচ্ছে 1। তাহলে আমরা এখন দেখাবো যে এই যে এই মৌলিক ক্রমবিশিষ্ট কোনো গ্রুপের যে উপগ্রুপগুলো আসবে তাদের ক্রম হয় ফ্রি হবে অথবা 1 হবে। তাহলে ফ্রি হলে সে নিজেকে নির্দেশ করবে, আর যদি 1 হয় তাহলে সে আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে গ্রুপটাকে নির্দেশ করবে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। তো এখন দেখো আমরা মনে করি যে একটা গ্রুপ যার ক্রম হচ্ছে ফ্রি, মনে করি জি একটি সসীম গ্রুপ। সসীম গ্রুপ কেন? কারণ আমরা প্রাইম নাম্বার যেহেতু বলছি, প্রাইম নাম্বারটা তার ক্রম হবে, এবং
এবং এর ক্রম, এগুলো সব ধরে নিচ্ছি, অর্ডার অফ জি ইকুয়ালস টু ফি। ঠিক আছে, তো এখন এই যে তার ফি একটা ফি হচ্ছে তার ক্রম আমরা ধরে নিলাম। এখন তার একটা উপগ্রুপ যদি এইচ হয়, তবে ল্যাগ্রাঞ্জের থিওরি অনুসারে আমরা কি লিখতে পারি? ল্যাগ্রাঞ্জের থিওরি অনুসারে আমরা লিখতে পারি অর্ডার অফ এইচ ডিভিজর, অর্ডার অফ এইচ ডিভাইজার অফ অর্ডার অফ জি, অর্থাৎ জি এর একটা কি হবে, ভাজক হবে এইচ এর। এইচ এর ক্রমটা জি এর ক্রমের একটা কি হবে, ভাজক হবে। এটা আমরা ল্যাগ্রাঞ্জের থিওরি থেকে জানি, তবে এটা আমরা জানি। তো এখান থেকে আমরা লিখতে পারি বা এটা সমান অর্ডার অফ এইচ, এখানে হচ্ছে ফি, যেটা ফি ধরে নিলাম। এখন দেখো, এটা হচ্ছে প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাকে অন্য একটা সংখ্যা ভাগ করতেছে। মৌলিক সংখ্যা ভাগ যায় কাকে দ্বারা বলেন তো? মৌলিক সংখ্যা ভাগ যায় সে নিজে অথবা ওয়ান ছাড়া আর কারো দিয়ে ভাগ যায়, যায় না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যেহেতু যেহেতু ফি মৌলিক, মৌলিক সংখ্যা, যেহেতু ফি মৌলিক সংখ্যা, সুতরাং সুতরাং অর্ডার অফ এইচ এটা হয় ফি নিজে অথবা ওয়ান হবে, কারণ এই যে অর্ডার অফ এইচ দ্বারা ফি ভাগ যাচ্ছে, এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের থিওরি। ল্যাগ্রাঞ্জ বলছে যে গ্রুপের ক্রমটাকে উপগ্রুপের ক্রম দিয়ে ভাগ যাবে, গ্রুপের ক্রমটা উপগ্রুপের ক্রম দিয়ে ভাগ যাবে। গ্রুপের ক্রমটা হচ্ছে একটা প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা আমরা জানি কি, ছোটকাল থেকে শিখে আসছি, মৌলিক সংখ্যা ভাগ যায় হয়তো সে নিজে দ্বারা, নিজেকে নিজে ভাগ করবে অথবা ওয়ান দ্বারা ভাগ করবে, এছাড়া অন্য কোনো নাম্বার দ্বারা ভাগ করতে পারে না। তো যেহেতু ফি মৌলিক সংখ্যা, সুতরাং অর্ডার অফ এইচ ইকুয়ালস টু ওয়ান অথবা অর্ডার অফ এইচ ইকুয়ালস টু ফি নিজে। এখন ফি যদি নিজেই হয় তাহলে ফি অর্ডার অফ এইচ ইকুয়ালস টু ফি, তার মানে অর্ডার অফ জি ইকুয়ালস টু কত ছিল, ফি ছিল। অর্ডার অফ জি ও ফি, অর্ডার অফ এইচ ও ফি, তার মানে অর্ডার অফ এইচ তো উপগ্রুপ, এইচ তো উপগ্রুপ, তাহলে অর্ডার অফ এইচ ইকুয়ালস টু ফি মানে কি, তাহলে এই উপগ্রুপটা যেটা সেটা মূলত জি কে নির্দেশ করে। তাহলে এই যে অর্ডার অফ এইচ ইকুয়ালস টু ফি হলে এইচ ইকুয়ালস টু ফি হবে, তাহলে এইচ ইকুয়ালস টু এইচ ইকুয়ালস টু জি হবে, বুঝছে? এটা হচ্ছে একটা। তাহলে এই অর্ডার এইচ যদি উপগ্রুপ যদি জি কে নির্দেশ করে, তাহলে সেটা হয়তো প্রকৃত না, অপ্রকৃত উপগ্রুপ। আবার এবং অর্ডার অফ এইচ ইকুয়ালস টু ওয়ান হলে যে কোনো উপগ্রুপ যদি হইতে হয়, কোনো একটা উপগ্রুপ যদি উপগ্রুপই হইতে হয়, তাহলে তার আইডেন্টিটি এলিমেন্ট অবশ্যই তার মধ্যে থাকতে হবে। তার মানে যেহেতু তার অর্ডার এক, তার মানে সেই উপগ্রুপ হইতে হলে তার মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট মাস্ট বি থাকা লাগবে। যেহেতু অর্ডার এক, তার মানে কেউ যদি থাকতে হয় তার মধ্যে কে থাকবে, আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। অর্ডার অফ এইচ ইকুয়ালস টু ওয়ান হলে আমরা এইচ ইকুয়ালস টু লিখতে হবে আইডেন্টিটি এলিমেন্ট। তো এখন দেখো এই আইডেন্টিটি এলিমেন্ট যেটা, সেটা কি? আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে কোনো গ্রুপের অপকৃত, আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে যেই উপগ্রুপ সেটা হচ্ছে গ্রুপের অপকৃত উপগ্রুপ। এবং কোনো গ্রুপ যদি জি হয়, তার উপগ্রুপ যদি সে নিজে হয়, সেটাও কিন্তু অপকৃত উপগ্রুপ। তাহলে জি এবং এটা, এই দুটো হচ্ছে কি, অপকৃত উপগ্রুপ। স্পষ্টত জি ই হলো জি এর অপকৃত। অর্থাৎ মৌলিক ক্রমবিশিষ্ট গ্রুপের কোনো প্রকৃত উপগ্রুপ নেই। আশা করি এইটুকু ব্যাপার আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন। তো আমরা এরপরে যে থিওরিটা পড়বো সেটা হচ্ছে এটা, যদি কোনো সসীম গ্রুপ জি এর একটি উপাদান এ হয়, তবে অর্ডার অফ এ টু দি পাওয়ার অর্ডার অফ জি ইকুয়ালস টু ই হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে একটা উপাদান এ এবং আমাদেরকে বলছে অর্ডার অফ জি ইকুয়ালস টু কি ই।
a to the power order of g equals to e, এটা প্রমাণ করো। ঠিক আছে, তো আমরা এখন এটা প্রমাণ করার জন্য কি করব, তাহলে এতক্ষণ যতগুলো থিওরি পড়ছি ওই সবগুলো থিওরি যদি আমাদের একটু একটু মনে থাকে আমরা এটা খুব সহজেই প্রমাণ করে ফেলতে পারবো। তাহলে এখানে বলছে কি, বলছে সসীম। এই সসীম কথার পিছনে অনেক কিছু লুকায় আছে, সসীম কথার পিছনে অনেক কিছু লুকায় আছে। আপনারা জানেন সসীম গ্রুপের ক্রমকে ওই গ্রুপের যে কোনো উপাদানের ক্রম কি করে, ভাগ করে। আমরা একটু আগে সেই থিওরিটা পড়ে আসছি। কোন সসীম গ্রুপের ক্রম ওই গ্রুপের যে কোনো উপাদানের ক্রম দ্বারা বিভাজ্য, এই কথাটা আমরা একটু আগে একটা থিওরিতে পড়ে আসছি। তো এখন দেখেন, আমরা মনে করি জি একটি সসীম গ্রুপ এবং এ হলো জি এর যে কোনো উপাদান। ঠিক আছে, উপাদান। এখন যেহেতু আমাদের যে গ্রুপটা যে বলছে গ্রুপটা সসীম, তাহলে আমরা এটাও ধরে নিই অর্ডার অফ সসীম গ্রুপ জি একটি সসীম গ্রুপ, অর্ডার অফ জি ইকুয়ালস টু আমরা ধরে নিলাম n, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে এখন দেখো, জি একটা সসীম গ্রুপ মানে তার উপাদানের তার ক্রম ফিক্সড, তার ক্রম আমরা জানি, তো ধরে নিয়েছি সেটা n, এবং এ হলো জি এর একটি যে কোনো উপাদান। তাহলে এখন দেখো, সসীম গ্রুপের উপাদানের ক্রম সসীম, এটা আমরা থিওরি করে আসছি। সসীম গ্রুপের উপাদানের ক্রম কি হবে, সসীম হবে। তাহলে আমরা যেহেতু উপাদানের ক্রম সসীম গ্রুপের উপাদানের ক্রম সসীম, এটা আমরা জানি। হ্যাঁ, তাহলে আমরা জানি সসীম গ্রুপের উপাদানের ক্রম সসীম, অর্থাৎ ধরি অর্ডার অফ এ ইকুয়ালস টু এম, এটা আমরা ধরে নিলাম। এখন দেখো, সসীম গ্রুপের উপাদানের ক্রম সসীম হয়, এটা জেনে আমরা ধরে নিচ্ছি অর্ডার অফ এ ইকুয়ালস টু এম। এখন আমরা আবার এটাও দেখে আসছি একটু আগে যে সসীম গ্রুপের উপাদানের ক্রম গ্রুপের ক্রমকে ভাগ করে। সসীম গ্রুপের উপাদানের ক্রম গ্রুপের ক্রমকে ভাগ করে। আবার আগের থিওরিটা আমরা জানি অর্ডার অফ জি ইকুয়ালস টু n এবং অর্ডার অফ এ ইকুয়ালস টু m, এ বিং দা জি হলে অর্ডার অফ এ ডিভাইজার অর্ডার অফ জি। এটা আমরা একটু আগে থিওরি পড়ে আসছি যে যদি কোনো গ্রুপ সসীম হয় তাহলে সসীম গ্রুপের উপাদানের ক্রম গ্রুপের ক্রমকে ভাগ করে, এই কথা আমরা লিখছি। আমরা জানি অর্ডার অফ জি ইকুয়ালস টু n, n মানে আমরা একটা জানা মান, অর্থাৎ জি এর ক্রমটা আমরা জানি। এবং অর্ডার অফ এ, আমরা যেহেতু অর্ডার অফ জি সসীম তাহলে অর্ডার অফ এও সসীম, সসীম গ্রুপের উপাদানের ক্রমও সসীম। তাহলে এবং আমরা এটাও জানি যে অর্ডার অফ এ অবশ্যই অর্ডার অফ জি কে কি করে, ভাগ করে, এটা আমরা জানি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটা থেকে লেখা যায় কি, দ্যাট ইমপ্লাইজ এটা হচ্ছে m ডিভাইড n, অর্থাৎ m ডিভাইড n মানে হচ্ছে m n কে ভাগ করে। তো এটার মানে কি, m n কে ভাগ করে মানে কি, m n কে ভাগ করে এটার মানে হচ্ছে দ্যাট ইমপ্লাইজ n ইকুয়ালস টু m k। কেন, কারণ n কে m দ্বারা ভাগ করলে ভাগফল একটা আসবে, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই যে k, এখানে k একটি পূর্ণ সংখ্যা। এটা আপনি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি একটু খেয়াল করেন। যদি মনে করেন 8কে আমি 2 দ্বারা ভাগ করব, তাহলে 8কে 2 দ্বারা ভাগ করলে এখানে ভাগফল কত আসবে, 4 আসবে। তাহলে আমরা 8 সমান কি লিখতে পারি, 2 × 4। এটাই তো, এই যে আমরা এটাই তো লিখলাম। এই যে এটা মানে কি, এটা মানে হচ্ছে m/n ইকুয়ালস টু ধ্রুবক, তো সেটা হচ্ছে k। তাহলে এখন m ইকুয়ালস টু কি লেখা যায়, n k। সরি, আমি এখানে কি লিখছি, এটার মানে আসলে এটা না, এটার মানে হচ্ছে m n, এটার মানে হচ্ছে n কে m ভাগ করে। তো n কে m ভাগ করে মানে কি, এটার ভাগফল আছে, তো ভাগফলটা কত আমি ধরে নিলাম সেটা k। তাহলে n ইকুয়ালস টু
এম কে। আশা করি এটা বুঝছেন, আমরা তাই ধরছি। তাহলে এখন আমরা এবার এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি কি, এখন a to the power n equals to a to the power m k, রাইট? এখন আমরা ধরে নিছি কি অর্ডার অফ a equals to m, এই যে অর্ডার অফ a equals to m ধরছি না, এই যে অর্ডার অফ a equals to m, তাহলে অর্ডার অফ a equals to m দ্যাট ইমপ্লাইজ হোয়াট, দ্যাট ইমপ্লাইজ a to the power m equals to e। আমরা ক্রম গ্রুপের উপাদানের ক্রম যে একটা থিওরি বা উপাদানের ক্রমের যে ভিডিও দিচ্ছি বা উপাদানের ক্রমের যে ক্লাস, উপাদানের ক্রমের ক্লাসটা দেখলে আপনি এটা বুঝবেন নিশ্চয়ই যে কোনো উপাদানের ক্রম যদি m হয় তাহলে নিশ্চয়ই a to the power m equals to বা উপাদানের ঘাতে ওই m দিলে আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যাবে। সো আমরা এখান থেকে লিখতে পারি বা a to the power n equals to a to the power m whole to the power k। তাহলে এখান থেকে লেখা যায় a to the power n equals to কি, এই যে এটা মানে কি e, তাহলে এটা হচ্ছে e to the power k। এটাকে আপনি 1 নং দেন, তাহলে পাশে দিয়ে লিখবেন 1 নং দ্বারা। আশা করি বুঝছেন। তাহলে এখন এখান থেকে আপনি কি বলতে পারেন দেখেন তো, এখান থেকে আপনি কি বলতে পারেন, এখান থেকে আপনি বলতে পারেন বা অর্ডার অফ, আচ্ছা a to the power n, n কে ছিল, n ছিল হচ্ছে গ্রুপের অর্ডার, রাইট? আমরা গ্রুপের অর্ডারকে n ধরে নিয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অর্ডার অফ g, এটা হচ্ছে অর্ডার অফ g ইকুয়ালস টু, এটা যেহেতু e to the power k মানে তো e, আমাদের এটাই আসলে প্রমাণ করতে বলছে থিওরিটাতে। থিওরিটা একটু দেখেন, এই যে থিওরিটা, এটা আমরা এটাই প্রমাণ করলাম। এই যে যদি কোনো সসীম গ্রুপ g এর একটি উপাদান a হয় তবে a to the power অর্ডার অফ g ইকুয়ালস টু e, আমরা তাই দেখালাম, প্রমাণিত। আশা করি এটা বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের থিওরি, এবং এই চ্যাপ্টারে আরেকটা উপপাদ্য আছে যেটা মোটামুটি গুরুত্বপূর্ণ, সেইটা আমি আসলে করাই নাই। আপনারা যদি ল্যাগ্রাঞ্জের থিওরাম বুঝেন বা ল্যাগ্রাঞ্জের থিওরাম যে আপনাদেরকে পড়াইছি সেটা যদি বুঝেন তাহলে এই থিওরিটাও আপনারা আশা করি বুঝবেন, এবং এই থিওরিটা আপনাদের জন্য এবার 23 সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এটা আলাদা করে একটা ভিডিও এটাতে দিয়ে দেবো, আর যেহেতু এই ভিডিওটা একটু দীর্ঘ হয়ে গেছে সে কারণে আমি আর এই ভিডিওতে অ্যাড করতেছি না, পরের কোনো ভিডিওতে আমি এটা সিঙ্গেলি এই কোশ্চেনটা দিয়ে দিব। সো এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কোসেটসের যত থিওরি আছে সব থিওরি এই ভিডিওতে দিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র এইটা ব্যতীত আর বাকি যত রকমের যা কিছু লাগবে আগের পর্বে আমরা পড়িয়ে দিচ্ছি। সো কোসেটসের এই দুটো ভিডিওর মাধ্যমে আপনি কোসেটস চ্যাপ্টারের আর কোনো কিছু বাদ নাই যেটা আপনার পরীক্ষা আসতে পারে অথবা কোসেট বুঝতে আপনার প্রয়োজন হতে পারে। সো এই দুটো ভিডিও আপনি খুব ভালোভাবে মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে কোসেট সংক্রান্ত সকল কোশ্চেন আপনার মন থেকে চলে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। পরের কোনো চ্যাপ্টারে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।